ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এবারই প্রথম নির্বাচনে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বাকি আসনগুলোর প্রার্থীর নাম পরে জানানো হবে, কিছু আসন শরিকদের জন্য ছাড়া হবে। ফেব্রুয়ারির প্রথম দিকে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের শুরুতে ঘোষণা হতে পারে তফসিল। সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার দুপুরে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, খালেদা জিয়া লড়বেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া। এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ৬ আসনে, আর মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁও ১ আসনে। বগুড়া ৬ তারেক রহমান যুগপৎ আন্দোলন করেছেন। তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। দলটির নেতারা জানান, এবার কেউ হবে না বিদ্রোহী প্রার্থী। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করবে। প্রার্থী তো অফকোর্স শক্তিশালী, নিঃসন্দেহে। তবে এটা হলো একটা নির্বাচন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না, বিষয় হলো দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থী দিয়েছে বিএনপি, বাকিগুলো ফাঁকা রাখা হয়েছে। ৬৩টি আসন বাদ দিয়ে ২৩৭টি আসনে প্রার্থীতা ঘোষণা করার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ট্রেন, তাতে উঠে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতাদের আশা, সম্ভাব্য যে সমস্ত আসনে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে তাতে কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এবারই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লড়বেন বগুড়া ৬ আসনে, আর বগুড়া ৭, দিনাজপুর ৩ এবং ফেনী ১ আসনের প্রার্থী হবেন বেগম খালেদা জিয়া। ঘোষণার পরপরই এই আসনগুলোতে আনন্দে মেতে ওঠেন দলের নেতাকর্মীরা। বগুড়া ৬ আসনে প্রার্থী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আর দলের চেয়ারপারসন, ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা নিয়েও ভোটে লড়বেন ৩টি আসনে। বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে প্রার্থী হবেন তিনি। দলের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করার পরই বগুড়ার নবাববাড়ির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। আমরা আশা করছি বগুড়া ৬ থেকে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামীতে বাংলাদেশের আগামীতে নির্বাচন হবে। সেই নির্বাচনে বগুড়া সদরের বাসী তাকে দলমত নির্বিশেষে তাকে বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে তাকে দেখতে চায়। দিনাজপুর ৩ আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার পর আনন্দে মাতেন নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে জড়ো হয়ে একে অপরকে মিষ্টি মুখ করান তারা। দিনাজপুরের যে উন্নয়ন, দিনাজপুরের জনগণের যে চাওয়া যে বেগম খালেদা জিয়া যে দিনাজপুরে আসে, দিনাজপুরের উন্নয়ন শতভাগ হবে। দিনাজপুরবাসী আজ গর্বিত একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দিনাজপুরের প্রার্থী হিসাবে পেয়েছি। বেগম খালেদা জিয়াকে ফেনী ১ থেকে মনোনয়ন দেওয়ায় তার পৈতৃক বাড়ি ফুলগাজীতে আনন্দের জোয়ার বইছে। আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। আপোষহীন মনোভাব দেখিয়েছেন ফেসিবাদের সময়, সেই নেত্রী আজকে প্রার্থী হিসেবে আমাদের ফেনী ১ থেকে নির্বাচন করছে। ওনার জন্য আমরাই ভোট করবো, ইনশাল্লাহ। আসতে হবে না, এখানে না আসলে বিপুল প্রচার করবো ইনশাল্লাহ। ফেনী জেলার জনগণ আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করার ঘোষণা দেওয়াতে মহা খুশি, আনন্দের ভাষা প্রকাশ করে। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বগুড়ার ২টি আসন থেকে ৩বার নির্বাচিত হন বেগম খালেদা জিয়া।
আর ১৯৯১ সাল থেকে ফেনী ১ আসনে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর দিনাজপুর থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন এবার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রার্থীদের নাম দ্রুত ঘোষণার মাধ্যমে রাজনৈতিক কৌশলে বিএনপি এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে দলটির মাঠের কর্মীরা চাঙ্গা হবে। শুধু তাই নয়, অসুস্থ হলেও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ভোটের মাঠে দলের শক্তি বহুগুণে বাড়বে বলেও মত বিশ্লেষকদের। নির্বাচন নিয়ে সবচেয়ে সোচ্চার দল হলো মাঠ গোছানোয় বিএনপি পিছিয়ে আছে বলে ধারণা ছিল অনেকের। প্রার্থীদের তালিকা ঠিক করতে দলটির আরো সময় লাগবে বলেও মনে করতেন রাজনীতি সচেতনরা। কিন্তু বড় দলগুলোর মধ্যে প্রথম প্রার্থী ঘোষণা করে দলটি চমক দিয়েছে বলে মনে করেন যোদ্ধারা। বিএনপির প্রার্থী নির্ধারণ রাজনৈতিক কৌশলে জেতাই শুধু নয়, তৃণমূলকে চাঙ্গা করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিএনপির এটা একটা স্ট্র্যাটেজিক মুভ, হয়তো এক দুদিন এগিয়ে তারা এটা করলো। এবং এখন যেটা হবে যে মাঠ পর্যায়ে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল প্রার্থীদের যে কে প্রার্থী হবে না হবে, এর আগে আমরা জানি যে তারেক রহমান সাহেব সবগুলো তাদের যে সম্ভাব্য প্রার্থী তাদের সাথে মিটিং করেছেন এবং বলেছেন যে একক প্রার্থীর পক্ষে কাজ করা হবে। আমার ধারণা আজকের পর থেকে রাজনীতির মাঠের হাওয়াটা পাল্টে যাবে। আওয়ামী লীগ আমলে কারাভোগ এবং দীর্ঘদিন অঘোষিত গৃহবন্দী বেগম খালেদা জিয়া এবার নির্বাচন করবে কিনা তা নিয়েও সংশয় ছিল। এক্ষেত্রে চমকও দেওয়া হয়েছে ৩টি আসনে প্রার্থী বিএনপি চেয়ারপারসন। এর ফলে কর্মীরা প্রচারণায় উৎসাহ পাবেন বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। যাকে কেন্দ্র করে একটা ঐক্য তৈরি হয়, তাকে সামনে নিয়ে আসাটা বিএনপির জন্য একটা যথার্থ সিদ্ধান্ত হয়েছে। এবং এটা ওনাকে যে ৩টা আসন থেকে প্রার্থিতা করা হয়েছে, আগে তো উনি 5টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন, হয়তো স্বাস্থ্যগত কারণে সব জায়গায় হয়তো এখন যেতে পারবেন না, সে কারণে হয়তো এরকমটা করা হয়েছে। কিন্তু 3টা আসনে দিয়ে বিএনপি যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে জানিয়ে একে সময়োপযোগী সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন বিশ্লেষকরা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার ও গণভোট নিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার টেবিলে বসতে জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। একে রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে শুধু বিএনপি জামায়াত নয়, সংকট সমাধান ও দেশের স্বার্থে সব দলকেই নিজ উদ্যোগে আলোচনার টেবিলে বসার পরামর্শ তাদের। গণভোট ও রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে এবার আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাচ্ছে জামায়াত। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা একসাথে বসি। এই আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। জামায়াতের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতিও বলছে দলটি। তবে এ বিষয়ে দলীয়ভাবে আলোচনার পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিএনপি। রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু কিছু নেই। তারা যদি আলাপ আলোচনা করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। এ ব্যাপারে আমাদের দলে আমরা আলাপ আলোচনা করে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব এবং সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার জন্য বিএনপি তার দ্বার উন্মুক্ত রেখেছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংকটে বড় দুই দলের আলোচনার উদ্যোগকে ইতিবাচক বলছে এনসিপি। যে কোনো সংলাপ, আলোচনা, ডায়লগের মধ্যে হতে পারে এবং শুধু একটি দল না, অন্যান্য দলগুলোকেই এই ধরনের আলোচনায় সংলাপে অংশগ্রহণ করানো উচিত এবং সকলেই একসাথে বসে একটি সহজ সমাধানে যাওয়া উচিত। দেশ, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চলমান রাজনৈতিক সংকট সমাধানে শুধু বিএনপি জামায়াতই নয়, অন্যান্য দলকেও একই আলোচনার টেবিলে বসার পরামর্শ বিশ্লেষকদের। ভালো একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে তাদের পক্ষ থেকে এবং আমি মনে করি একই টেবিলে বসে শুধু বিএনপি এবং জামায়াত না, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও একই টেবিলে বসে আমি মনে করি এই আলোচনায় অংশ নিতে পারে এবং একটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা পৌঁছতে পারে, যাতে করে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হতে পারে। জুলাই সনদে মতভেদ, বিষয়বস্তু ও বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোটের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নেয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারা হাসপাতালে বন্দির ভুয়া তালিকা করে বরাদ্দের টাকা আত্মসাৎ করেন জেলার। এই অভিযোগ প্রমাণের পর বিভাগীয় শাস্তি হয় শেখ আব্দুল অমিকের। তবে সেই শাস্তি মাথায় নিয়েও পদোন্নতি পান শুধুমাত্র স্বৈরাচারী আওয়ামী লীগের সমর্থক হওয়ায়। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে সামাজিক মাধ্যমে নানা কার্যক্রমের অভিযোগে গত মাসে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দিনাজপুর কারাগারের হাসপাতালে 718 জন বন্দীর ভুয়া তালিকা তৈরি করে প্রায় 40 লাখ টাকা আত্মসাৎ করেন তৎকালীন জেলার আব্দুল অমিক। দুর্নীতির প্রমাণ হলে তার 2 বছরের ইনক্রিমেন্ট স্থগিত করে বিভাগীয় শাস্তি দেয় কারা অধিদপ্তর। এরপর কাশিমপুর কারাগারে বদলি হয়ে আবারও দুর্নীতিতে জড়ান এই কর্মকর্তা। কারাগারের বরাদ্দ 13,200 কেজি মসুরের ডাল ও ছোলার ডাল বাইরে বিক্রি করার প্রমাণ মিললে আবারও আব্দুল অমিকের 2 বছরের ইনক্রিমেন্ট স্থগিত করে কর্তৃপক্ষ। চাকরি জীবনে অন্তত 5 বার বিভাগীয় শাস্তি হয় এই কর্মকর্তার, কিন্তু আওয়ামী লীগ সরকারের কট্টর সমর্থক হওয়ায় সব অনিয়মের ঘটনা উপেক্ষা করেই তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করে শেখ হাসিনা সরকার। 5 আগস্ট সরকার পতনের পর সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছেন তিনি। একটা কারাগারে যা বন্দী থাকে তার তো কিছু পরিমাণ বন্দী অসুস্থ হয়ে হাসপাতালে থাকে, ওই সংখ্যাটা বেশি দেখিয়ে এই হাসপাতালের এই খাবারের খরচটা অতিরিক্ত দেখানো হয়েছিল এবং এটার জন্য পানিশমেন্টও হয়েছে। ডিপার্টমেন্টাল প্রসিডিংস তো অনেক হয়েছিল, প্রায় 18-19টার মতো ডিপার্টমেন্টাল ব্যবস্থা হয়েছিল। তার মধ্যে ওনার পানিশমেন্ট হয়েছে হলো আপনার 4টাতে। রাজধানীতে একটি ফ্ল্যাট কিনলেও আওয়ামী লীগ সরকার পতনের পর সেটি বিক্রি করে দেন আব্দুল অমিক। তখন উনি রানিং জেল সুপার ছিল, তারপরে মনে হয় 3-4 মাস পর মনে হয় আসে এখানে উনি সামাজিক মাধ্যমে সরকার বিরোধী কার্যক্রমের কারণে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় জানিয়েছে পুলিশ। রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে নানা ধরনের উস্কানিমূলক এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু সরকার বিরোধী প্রচারণাই নয়, কারা অধিদপ্তরকে অস্থিতিশীল করার লক্ষ্যে কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলা করেন এই দুর্নীতিগ্রস্ত সাবেক কারা কর্মকর্তা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার সকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার। সোমবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন বিষয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে উদ্বিগ্ন সরকার। বলেন, সরকার এ বিষয়ে আর সংলাপ আয়োজন করবে না। এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আসিফ নজরুল জানান, সরকার চায় জুলাই সনদ বাস্তবায়নে দলগুলো নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে আগামী 1 সপ্তাহের মধ্যে এর বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সিদ্ধান্ত জানাবে সরকারকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপির করা অভিযোগের বিষয়ে মন্তব্য করেননি আইন উপদেষ্টা। পরিষদের একটি জরুরি সভা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে ভাটারায় জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া পরিদর্শন করে এসব কথা বলেন সিইসি।
সোমবার রাজধানীর ভাটারায় ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার ভিডিপির সদস্যদের মহড়া পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী সংসদ নির্বাচনে প্রায় 5 লাখ আনসার সদস্য মোতায়েনের কথা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। আমাদের সদস্যরা তাদের বিভিন্ন মানুষের কাছে ভোট কেন্দ্রের যে নিয়মাবলী, ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং ভোট কেন্দ্রের যে বিভিন্ন কার্যক্রম থাকবে, সেই কার্যক্রমগুলোতে সাধারণ জনগণের জন্য দায়িত্ব বা সাধারণ জনগণের করণীয় সেই সম্পর্কে তারা আগে থেকেই প্রচারণা করবে। দেশের গণতন্ত্র কোন পথে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে, তাই সুষ্ঠু ভোটের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান সিসি। বলেন, আগামী নির্বাচন গতানুগতিকভাবে হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার বিডিপির সদস্য, এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারবো। এইটা ভোটের প্রচারণায় এআই এর অপব্যবহারে সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা সিএসির। এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এই মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। ভোটের সময় 10 লাখ কর্মী নিয়োজিত থাকবে জানিয়ে সিএসি বলেন, আগামী 16 নভেম্বর পোস্টাল ব্যালট ও 18 তারিখ চালু হবে প্রবাসীদের অ্যাপ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের নকশায় ভুল ও নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করার কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তদন্তের পরই ফার্মগেটের সাম্প্রতিক দুর্ঘটনার কারণ জানা যাবে। উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি মেট্রো রেলে বিয়ারিং প্যাড পরে নিহত হন এক ব্যক্তি। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মেট্রো রেলের সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলে নিম্নমানের মালামাল ব্যবহার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এখনো অনেক বিষয় ঠিকমতো বুঝিয়ে দিচ্ছে না তারা। আগের কর্তৃপক্ষের গাফিলতির কারণে জনগণকে ভুগতে হচ্ছে বলেন ব্যবস্থাপনা পরিচালক। চলতেছে ইনভেস্টিগেশন, কারা দায়ী। তো কন্ট্রাক্ট প্রভিশনে ইয়েস, দেয়ার ইজ এ প্রভিশন দ্যাট উই শুড ব্রিং দ্যাম ইনটু দ্য জাস্টিস। যারা আগে কাজ বুঝা নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে। ফার্মগেটে সাম্প্রতিক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মেট্রো রেলের কোনো বিয়ারিং প্যাড পরিবর্তন করতে হবে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে সমস্ত মেজর ডিফেক্টস রিপ্লেসমেন্ট করা, ঠিক আছে? এটা কিন্তু একদম ক্লিয়ার, এটা কোনো অ্যাম্বিগুইটি নাই যে এটা থাকে না। বুঝে নাও মানে কি, ট্রেন অপারেশনের পারমিশন পাওয়ার পরেও 2 বছর কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে মেজর ডিফেক্ট রিপেয়ার করা। মেট্রো রেলে লাইন 1-এর প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ জানান, দ্রুতই আরও 4 থেকে 5 জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল হওয়া 45টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বিনা শর্তে ফিরিয়ে দেওয়া সহ 8 দফা দাবি বায়রার। এসব দাবি পূরণে আগামী রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বায়রার একাংশের নেতারা। সোমবার রাতে রাজধানীর কাকরাইলে আইডিবি মিলনায়তনে এ ঘোষণা দেন শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আতিকুর রহমান আতিক। দাবি পূরণ না হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটি ঘেরাওয়ের ঘোষণা দেন তিনি। এ সময় সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গত 1 বছরে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে একাধিক ধারা ও বিধিতে পরিবর্তন আনা হয়েছে, যা রিক্রুটিং এজেন্সিগুলোর স্বাভাবিক কার্যক্রমে বাধা দিচ্ছে। কিছু অসাধু এনজিও আর প্রভাবশালী মহল গুরুত্বপূর্ণ এই খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, এখনই ঐক্যবদ্ধ উদ্যোগ না নিলে অস্তিত্ব সংকটে পড়বেন খাত সংশ্লিষ্টরা। 18 তারিখের মধ্যে এই পরিপত্র জারি করবেন, এই ঘোষণা চাই। যদি না হয় 19 তারিখ, আগামী 19 তারিখ আমরা মন্ত্রণালয়ের সামনে আমরা মানববন্ধন করব। মন্ত্রণালয়কে আমরা ঘেরাও করে আমরা দাবি দাওয়া আদায় করব ইনশাআল্লাহ। নগদ টাকায় গ্রাহক লেনদেনে আগ্রহ কমছে না, উল্টো বছর প্রতি তা বাড়ছে 10% হারে। বাংলাদেশ ব্যাংকের হিসাব, নতুন টাকা ছাপানো ও সরবরাহে বছরে
রাষ্ট্রের বাড়তি খরচ হচ্ছে 20,000 কোটি টাকা। এই খরচ সাশ্রয় ও ডিজিটাল লেনদেনে জোর দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, লেনদেনের নিরাপত্তা নিশ্চিত হলে রাষ্ট্রের বাড়তি খরচ সাশ্রয় হবে। একই সাথে টাকার হাত বদলে স্বচ্ছতা আসবে, বাড়বে সরকারের রাজস্ব আয়ও। লেনদেনে বাড়ছেই নগদ টাকার ব্যবহার। এতে করে টাকা ছাপানো ও সরবরাহ করতে সরকারের বছরে বাড়তি খরচ অন্তত 20,000 কোটি টাকা। রাষ্ট্রের এই বিপুল খরচ বাঁচাতে নগদ টাকার ব্যবহারে লাগাম টানতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য, দেশে মোট লেনদেনের 71.72% হচ্ছে নগদ টাকায়। বছর প্রতি তা বাড়ছে গড়ে 10% হারে। ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষ এখনও বেশি সহজ মনে করে নগদ টাকা হাত বদলে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, নিরাপদ ক্যাশলেস সুবিধা নিশ্চিত করা গেলে কমবে টাকা ছাপানোর খরচ। ক্যাশলেসের প্রথম ধাপ হিসেবে আপনাকে আগে লেস ক্যাশ করতে হবে, মানে ক্যাশের ব্যবহার আগে কমাতে হবে, তারপর জিরোতে যাবেন। টোটাল ক্যাশলেস সোসাইটি পৃথিবীতে নাই, চীনে 95% হয়েছে। এবং লেস ক্যাশ যদি সফলভাবে বাস্তবায়ন করতে পারি তবে আলটিমেটলি ক্যাশলেস বাংলাদেশ হবে। লেনদেনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বাড়িয়ে দুর্নীতি কমাতে ক্যাশলেসের বিকল্প নেই বলে জানান বিশ্লেষকরা। আর ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রণোদনা সহ বিভিন্ন সুবিধা বাড়ালে নগদ টাকার ব্যবহার কমার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়। তবে সামগ্রিকভাবে নগদ টাকার ব্যবহার কমাতে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও গ্রাহকের মানসিকতার পরিবর্তনের পরামর্শ বিশ্লেষকদের। ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে কারেন্সি আউটসাইড ব্যাংক, ওইটা ইন্ডিকেট করে যে আমাদের দেশে ব্যাংকিং হ্যাবিট ইজ ভেরি পুয়ার। তো যেখানে ব্যাংকিং হ্যাবিট যেখানে ভেরি পুয়ার, ওখানে আপনি ব্যাংকিং ছাড়াই ট্রানজ্যাকশন করবেন সব কিছু এবং ক্যাশলেস সোসাইটি ভাববেন, এটা ভাবাটা খুব খারাপ কিছু না, কিন্তু খুব তাড়াতাড়ি এই ধরনের ঘটনা ঘটবে এটা আমি বিশ্বাস করি না। টাকার হাত বদলের প্রতিটি ক্ষেত্রে অর্থনৈতিক স্বচ্ছতা, রাজস্ব বৃদ্ধি ও দুর্নীতি কমাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মনে করেন খাত সংশ্লিষ্টরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2026 সালে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে তাবলিগ জামায়াতে শুরায়ে নেজামের অনুসারীরা। জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে ইজতেমা আয়োজন করবে মাওলানা জুবায়ের অনুসারীরা। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। এ সময় শুরায়ে নেজামের শীর্ষ মুরব্বীরা বলেন, মাওলানা সাদের অনুসারীদের এবছর টঙ্গীতে ইজতেমা আয়োজনের অধিকার নেই। এরপরও তারা চেষ্টা করলে সরকারকেই কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানান তারা। এছাড়া গত বছর ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং হুকুমদাতাদের গ্রেপ্তার সহ আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। টঙ্গীর ইজতেমা ময়দানকে কেপিআই ঘোষণার দাবি শুরায়ে নেজাম অনুসারীদের। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পূর্বে যে কোনো দিন আগামী মার্চ মাসের ইজতেমার দিন তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করার নিমিত্তে সরকারের বিভিন্ন সংস্থাকে এই বিষয়ে অবহিত করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনে ভাঙনের ঝুঁকিতে ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা। এরই মধ্যে বিলীন হয়েছে সীমান্ত পিলার সহ 4টি পিলার। এদিকে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ফরিদপুরের 2টি চরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। দ্রুত ব্যবস্থা না নিলে সিলেটে সাদা পাথরের মতো বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা বিজিবির। সম্প্রতি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বাহিনীটি। ময়মনসিংহের বরাক নদী ও নেতাই নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। এতে ঝুঁকির মুখে সীমান্তের শূন্যরেখা ও আন্তর্জাতিক সীমানা। বালু উত্তোলনের জন্য বছরের শুরুতেই টেন্ডার আহ্বান করা হয়। অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে 15 লাখ টাকায় ইজারা পান ঠিকাদার সাইফুল ইসলাম কামাল। এছাড়া নির্দিষ্ট অংশে 30টি শ্যালো মেশিনে বালু উত্তোলনের কথা থাকলেও বিশাল জায়গা জুড়ে বসানো হয় শতাধিক মেশিন। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ঘাট পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা। কোনো মেশিন নাই, যারা আমাদেরকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বুঝাই দিচ্ছেন, আমরা ওইটুক জায়গার মধ্যে আছি। এদিকে গত 3 মাসে 8টি অভিযানে প্রায় 27,000 ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি। তাদের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বালু মহাল বন্ধের আশ্বাস প্রশাসনের। ভূমিধস হচ্ছে এবং এর কারণে আমাদের আন্তর্জাতিক সীমারেখা শূন্যরেখার বেশ কয়েকটি পিলার গত কয়েক মাসে ধসে পড়ে গেছে এবং নদীগর্ভে বিলীন হয়েছে। বালু সরানোর কারণে সীমানা পিলার ঝুঁকির মধ্যে পড়তে পারে। এরকম যদি পড়ে আর এতে যদি বিজিবির আপত্তি থাকে তাহলে অবশ্যই সেটা বালু মহল বন্ধ করার দিকে আমরা যেতে পারবো।
ফরিদপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলায় সদর উপজেলার কবিরপুর চর ও শুকুরমুন্সি ডাঙ্গি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিলীন হয়েছে ফসলি জমি ও বাড়িঘর। তবে বালু তোলা নিয়ে কোনো মন্তব্য না করলেও কর্মকর্তারা বলছেন ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের সমীক্ষা সহ অন্যান্য কাজ চলছে। তাদের সর্বাত্মক চেষ্টা করতেছে এটাকে একটা ভাঙনটাকে কমায় এই চরটাকে যাতে রক্ষা করা যায়। পাশাপাশি যেটা বালুর যে বিষয়টা, আসলে বালু উত্তোলন যেটা হয় এটা ফরিদপুর জেলায় বৈধ বালু মহল নাই। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রকল্প শুরুর পর 2 বছরে খাগড়াছড়ির রামগড় থেকে চট্টগ্রামের বারইয়ার হাট পর্যন্ত 38 কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে 47%। কয়েক দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি অর্ধেক কাজও। ধীর গতিতে কাজের কারণে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। চট্টগ্রাম বন্দরের সঙ্গে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরকে যুক্ত করতে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয় 2023 সালে। ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে সড়কটি 18 ফুট থেকে বাড়িয়ে 38 ফুট করার দায়িত্ব পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিলকন লিমিটেড। 2 বছর ধরে খোঁড়াখুড়ি আর কাজে ধীর গতিতে সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। গাড়ি ঘোড়া মনে করেন ডেলি অ্যাক্সিডেন্ট, মানুষ ডেলি অ্যাক্সিডেন্ট হইতে আছে এই যে খাঁচাগুলার কারণে। রুগী নেওয়া যায় না গাড়ি করে, আর এখন হুদি আইছে মনে হয় না ধুলা বালি সব নষ্ট হয়ে যেতেছে। এই যে বড় গাড়িগুলা অ্যাক্সিডেন্ট হওয়ার, মানুষের ক্ষতি হওয়ার। 2024 সালের আগস্টের পর নানা জটিলতায় 10 মাস বন্ধ থাকার পর এবছর জুনে আবারও শুরু হয় কাজ। তবে ধীর গতির কারণে বেড়েছে দুর্ভোগ। গাড়ি চলার মতো উপযোগী নেই এবং পর্যটকদের প্রায় ডেলি 1-1.5 পর্যটক আসে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে এবং গাড়ি চলার মতো কোনো পরিবেশ নেই। বড় বড় গর্ত হয়ে গেছে। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হওয়ার কথা ছিল, পরে তা আরও 1 বছর বাড়ানো হয়। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছিলাম, সেই মেয়াদের বৃদ্ধিটা আমরা পেয়েছি আমাদের ডিসেম্বর পর্যন্ত। ঠিকাদারেরও টাইম শেষ হয়ে গেছিলো, ওটাও আমরা পেয়েছি। আর যে ফান্ড রিলিজেরও কিছু ব্যাপার ছিল ওগুলো এখন ওকে হয়ে গেছে। এখন পূর্ণোদ্যমেই যে বাধাগুলো ছিল ওগুলো আমরা মোটামুটি ওভারকাম করেছি। এ প্রকল্পে 9টি সেতু ও 23টি কালভার্ট নির্মাণেরও কথা রয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে 1200 কোটি টাকা। পুরো প্রকল্পের কাজ 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার আশা সড়ক ও জনপথ বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্জ্য ব্যবস্থাপনায় ঝালকাঠি পৌরসভায় ডাম্পিং ব্যবস্থা না থাকায় শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সুগন্ধা ও বাসন্ডা নদীতে। এতে মারাত্মক দূষণের কবলে পড়েছে জেলার প্রধান এই 2 নদী। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। ঝালকাঠি শহরের 2 পাশ দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বাসন্ডা নদী। পৌরসভার আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় শহরবাসী তা ফেলছে নদীতে। এমনকি খোদ পৌরসভাই নদীতে ফেলছে সব বর্জ্য। এতে মারাত্মক দূষণের কবলে পড়েছে এই 2টি নদী। নদী দূষণের বিরূপ প্রভাব পড়েছে মাছসহ অন্য প্রাণীকুলের উপর। দূষণে নাজেহাল বিষখালী, ধানসিঁড়ি, জাঙ্গালিয়া সহ প্রায় সব নদী খাল। নদীর দূষিত পানি ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বাজারের যত ময়লা আবর্জনা আছে সব ময়লা আবর্জনা এখানে সুগন্ধা নদীর কিনারায় ফেলানো হয়। পরিচ্ছন্নতা কর্মীরা এই ময়লাগুলো নিয়ে কিন্তু সুগন্ধা নদীর তীরে ফেলছে। এর ফলে পানি দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে। প্রতিপক্ষ যেখানে হালাইতে কয় ওই জায়গায় আমরা ফালাই। এখন এগুলো নির্দিষ্ট কোনো আমাকে জায়গা দেয় নাই। সমস্যার কথা স্বীকার করে বর্জ্য ফেলার জন্য খুব শিগগিরই একটি ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আমাদের ময়লা আবর্জনা ফেলার সুনির্দিষ্ট কোনো জায়গা ছিল না, তো পৌরসভা থেকে স্থানীয় ব্যবস্থাপনা একটা নির্দিষ্ট জায়গা করে ওখানে ময়লা ফেলতো। তবে এটা আধুনিক প্রক্রিয়া ছিল না। 5 একর জমি আমরা অ্যাকোয়ার করতেছি, এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। ঝালকাঠি পৌরসভায় প্রায় 60,000 মানুষের বসবাস। প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও বর্জ্য ব্যবস্থাপনা না থাকা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা বলছেন পৌরবাসী। ইন্ডিপেন্ডেন্ট। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাইকে।